হে এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো স্যামসং কিন্তু বাজারে একের পর এক সব দারুণ দারুণ স্পেসিফিকেশনযুক্ত ফোন লঞ্চ করেই যাচ্ছে। তো এরই ধারাবাহিকতায় স্যামসং লঞ্চ করে দিয়েছে তাদের আরও আরেকটি এন্ট্রি লেভেল বাজেটের ফোন, সেটা হচ্ছে স্যামসং ATOM 4। তো এই ATOM 4 ফোনটার প্রাইস কিন্তু মাত্র 8,500 টাকা। তো এই 8,500 টাকা প্রাইসে আপনাদের জন্য কী কী প্রোভাইড করছে, এর স্পেসিফিকেশনে কী কী থাকবে, আর এই বাজেট অনুযায়ী কি আপনার এটাই কেনা উচিত নাকি এর থেকেও বেটার পারফরমেন্সযুক্ত ফোন রয়েছে, সবগুলো আমি ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। স্যামসং ATOM 4 এই ফোনটাতে 6.56 ইঞ্চি একটি HD+ প্যানেলের IPS ডিসপ্লে থাকছে। তো এই বাজেট অনুযায়ী কিন্তু IPS ডিসপ্লেই প্রোভাইড করার কথা। ডিসপ্লে মোটামুটি ভালোই দেওয়া হয়েছে এবং এখানে রয়েছে Android 13 ভার্সন। তো এত কম বাজেটে এই Android 13 ভার্সন দেওয়াটা আমার কাছে ভালো লেগেছে, কারণ Android 13 ভার্সনযুক্ত ফোন 10,000 টাকার নিচে সচরাচর বর্তমানে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে এটা অবশ্যই একটি ভালো ফিচার। আর এখানে আরেকটি ভালো ফিচার হচ্ছে, এখানে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন। তো এই একেবারে কম বাজেটে 8-9,000 টাকা বাজেটের ফোনগুলোতে কিন্তু সচরাচর ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রোভাইড করা হয়। সেক্ষেত্রে এখানেও কিছুটা নতুনত্ব এসেছে। ফোনটাতে আপনি ক্যামেরার দিক থেকে পেছনে পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেলফিতে পাবেন 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো এখানে ব্যাক ক্যামেরাতে 8 মেগাপিক্সেল এবং সেলফিতে 5 মেগাপিক্সেল এই দুইটাই প্রোভাইড করা হয়েছে। তবে আমার মতে এখানে যদি 13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা হিসেবে থাকতো তাহলে অবশ্যই আরেকটু বেটার হতো। আর ভিডিও রেকর্ডিংয়ের জন্য এখানে আপনি 1080pতে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্যাটারির দিক থেকে যদি কথা বলি, তো বরাবর সব ফোনে যে ব্যাটারি দেওয়া হচ্ছে বর্তমানে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, এখানেও তার ব্যতিক্রম নয়। এখানেও কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি প্রোভাইড করা হচ্ছে এবং এখানে 10 ওয়াটের একটি Type-C চার্জার দেওয়া হচ্ছে। তো এই 10,000 টাকার কম বাজেটে Type-C চার্জারের ব্যাপারটাও কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আর এখানে আরেকটি ভালো ফিচার হচ্ছে, এখানে প্রসেসর হিসেবে থাকবে ইউনিসকের T606 একটি প্রসেসর, যে প্রসেসরটা বর্তমানে প্রায় 12,000 টাকা বাজেট পর্যন্ত সকল ফোনে প্রোভাইড করা হচ্ছে। এটার মাধ্যমে আপনি ডে টু ডে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এবং এটা যদি আপনি একটি নর্মাল ইউজার হয়ে থাকেন তো খুব বেশি সমস্যা করবে না। তবে গেমার হয়ে থাকলে এই ফোনটা না নেওয়াই ভালো। আর 10,000 টাকার কম বাজেটে কেউ হয়তো গেম করার জন্য ফোন কিনতে চাচ্ছেন না, তো গেমিং যারা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটি হতাশ পয়েন্ট হতে পারে, কারণ এই বাজেট অনুযায়ী এই কোনো ফোনেই আপনাকে গেমিং ভালোভাবে পারফরমেন্স প্রোভাইড করবে না। তো এটা মানিয়ে নিতে পারলেই হচ্ছে। তো এবারে কথা বলা যাক ফোনটার প্রাইস নিয়ে। বন্ধুরা, এই ফোনটা 3GB র্যাম এবং 32GB র্যামের একটি ভার্সনে এসেছে বাজারে এবং সেটার প্রাইস হচ্ছে 8,699 টাকা, অর্থাৎ প্রায় 8,700 টাকা বলা চলে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বাজেট অনুযায়ী আপনার কি এটাই কেনা উচিত? এখানে আপনি যদি একেবারে কম বাজেটের ভিতরে একটি ইউনিক ডিজাইন এবং খুবই ভালো স্টাইল প্রয়োজন হয় এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রয়োজন এবং এখানে আপনার Type-C পোর্টের প্রয়োজন, সেক্ষেত্রে এই ফোনটা আপনি অবশ্যই চয়েসে রাখতে পারেন। তবে যারা একটু এর থেকে কিছুটা বেটার পারফরমেন্সযুক্ত ক্যামেরা চাচ্ছেন তাদের আমার মতে এর থেকে 500-1000 টাকা বাড়িয়ে অন্যান্য মডেলের ফোনগুলো কেনাই বেটার, কারণ এখানে পেছনে কিন্তু মাত্র 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। তো আপনি সামান্য কিছু টাকা বাড়াতে পারলেই 13 মেগাপিক্সেল সেন্সরযুক্ত একটি ফোন পেয়ে যাবেন। তো যাদের বাজেট একেবারে কম 8,500 টাকা অথবা 8,700 টাকা এরকম প্রাইস পয়েন্ট থেকে একটি ফোন কিনতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে এটা অবশ্যই আপনাকে হতাশ করবে না, কারণ এটার ক্যামেরা কোয়ালিটি এবং অন্যান্য কোয়ালিটি বাজেট অনুযায়ী মোটামুটি মানিয়ে নেওয়ার মতোই। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম সব দারুণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা, বাই।